কথায় আছে টাকায় করে কাম আর মানুষের হয় নাম। আসলে কিন্তু বিষয়টা সত্যি। বর্তমানে টাকার জন্য যে কোনো মানুষ যে কোনো কিছু করতে পারে, কিন্তু টাকা আছে বলেই কোনো মানুষ নিজের পেছনেই ডিটেকটিভ লাগিয়েছে। শুনেছেন কখনো? বলছিলাম সদ্য মুক্তিপ্রাপ্ত অসাধারণ একটা সিরিজ ছদ্মবেশীর কথা, যার প্রত্যেকটা মোড়েই আছে টান টান উত্তেজনা আর সাসপেন্স। আর শেষের টুইস্টটা তো পুরোই মাথা নষ্ট করা। তো চলুন এখন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। সিরিজের শুরুতেই আমরা আদিত্যকে দেখতে পাই। আদিত্য একজন ডিটেকটিভ। আজ আদিত্য রাতের অন্ধকারে এক মহিলার পিছু করছিল। মহিলাটার সঙ্গে একটা লোকও ছিল। এটাই আদিত্যর আজকের মিশন ছিল। আদিত্য ওই মহিলাটাকে ফলো করতে করতে একটা গলিতে ঢোকে। মহিলাটা তার সাথে থাকা ছেলেটার সঙ্গে অনেক ক্লোজভাবে ছিল। আদিত্য আড়াল থেকে তাদের ছবি তুলতেই যাচ্ছিল, ঠিক সেই সময় আদিত্যের স্ত্রী রত্না তাকে কল করে। ফোনের রিংটোনে ওই মহিলা আর লোকটা সেখান থেকে পালিয়ে যায়। আদিত্য রত্নার ফোন রিসিভ করলে রত্না তাকে বলে, তুমি রুমাইয়ার খরচ কিন্তু এখনো পাঠাওনি। আদিত্য বলে, আমি পাঠিয়ে দেব। রত্না বলে, কবে পাঠাবে? আবার ডেট ফিক্স করবে? এভাবে সেপারেশন নিয়ে বারবার ডেট ফিক্স করলে আমি কিভাবে লয়ারকে কি বলবো? আদিত্য বলে, আমি টাকা পাঠিয়ে দেব। এখন আমার একটু টানাটানি চলছে, খুব তাড়াতাড়ি পাঠিয়ে দেব। আমার হাতে একটা কমপ্লিট কেস এসেছে, সেটার পেমেন্ট পেলেই আমি টাকা পাঠাবো। আদিত্য আর রত্না এখন সেপারেশনে আছে। কোর্টের আদেশ অনুযায়ী আদিত্য তার মেয়ে রুমাইয়ার খরচা হিসেবে প্রতি মাসে রত্নাকে টাকা দিত। কিন্তু আদিত্যর ইনকাম অনেক কম ছিল, যার কারণে সে অনেক কম টাকা খরচ দিতে পারত, যা নিয়ে কোর্টে উকিলের সঙ্গে প্রতিবারই তার ঝামেলা হতো। রত্না এই জন্যই আদিত্যর উপর রাগ করে ফোনটা কেটে দেয়। এরপর আদিত্য আবার ওই মহিলার ছবি তুলতে গিয়ে দেখে মহিলাটা সেখান থেকে পালিয়ে গেছে, যার ফলে আদিত্যর এই মিশনটা ফেল হয়ে যায়। বেচারা আদিত্য তখন সেখান থেকে বের হয়ে তার ক্লায়েন্টের কাছে যায়। সেই আদিত্যকে এই কাজটা দিয়েছিল। ওই মহিলাটা আসলে ওই লোকের স্ত্রী ছিল। লোকটার সন্দেহ ছিল তার স্ত্রীর কারোর সঙ্গে অ্যাফেয়ার আছে। এটার প্রমাণ বের করার জন্যই সে আদিত্যকে কাজে লাগিয়েছিল। কিন্তু আদিত্যর এই মিশন তো ফেল হয়ে গেছে। সে প্রমাণস্বরূপ একটা ছবিও তুলতে পারেনি, যার কারণে তার ক্লায়েন্ট অনেক রেগে যায়। আদিত্য তার পেমেন্ট চাইলে লোকটা তাকে রেগে 5,000 টাকা ছুঁড়ে মারে। আদিত্য টাকা নিয়ে বলে, আপনার তো 10,000 টাকা দেওয়ার কথা ছিল। ক্লায়েন্ট এতে রেগে বলে, আমি তো শুনেছিলাম আপনি অনেক বড় ডিটেকটিভ, কিন্তু কাজে তো কিছুই করতে পারেননি। ক্লায়েন্ট আদিত্যকে গালাগাল করে তাড়িয়ে দেয়। আদিত্য পরদিন কোর্টে গিয়ে ওই টাকা থেকে 4,000 টাকা তার মেয়ে রুমাইয়ার খরচের জন্য রত্নাকে দেয়। উকিল আদিত্যকে বলে, মাত্র 4,000 টাকা আপনার মেয়ের দেখভাল হবে? আদিত্য তার মেয়ের সঙ্গে খেলায় ব্যস্ত ছিল। সে মুখ তুলে জবাব দেয়, 4,000 টাকায় তো এখন এক বোতল স্কচও পাওয়া যাবে না। সিরিয়াস বিষয় নিয়ে এভাবে আদিত্যকে মজা করতে দেখে রত্না ভীষণ রেগে যায়। উকিল আদিত্যকে বলে, আপনারা ডিভোর্স চেয়েছেন, এখন সেপারেশনে আছেন, মাসে কত টাকার গ্যারান্টি আপনি দিতে পারবেন? আদিত্য হেসে বলে, যেখানে জীবনেরই গ্যারান্টি নেই সেখানে টাকার গ্যারান্টি কিভাবে দেই বলেন? এসব শুনে রত্না অনেক বিরক্ত হয়ে রুমাইকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আদিত্য রত্নার পেছন পেছন বের হয়। আদিত্য পেছন থেকে রত্নাকে বলে, আমি কথা দিচ্ছি, আমি যতটুকু পারবো রুমাইয়ের জন্য টাকা আমি পাঠাবো। রত্না বলে, 200 বার তুমি কথা দিয়েছ, কিন্তু একবারও কিন্তু কথা রাখোনি। রত্না পেছনে না ঘুরে কথা বলার কারণে আদিত্য তাকে বলে, আমার দিকে না তাকিয়ে সামনের দিকে কথা বলছো কেন? তোমার কি ঘাড়ে ব্যথা হয়েছে? রত্না আদিত্যকে বলে, আমি তোমার মুখ দেখতে চাই না। তোমার মেয়ের একটা ভবিষ্যৎ আছে, সেটা কি কখনো ভেবেছো? রত্না উল্টো দিকে ঘুরে আদিত্যকে অনেক কথা শোনাচ্ছিল, কিন্তু আদিত্য এদিকে রত্নার কথায় পাত্তা না দিয়ে তার মেয়ের সামনে দাঁড়িয়ে অদ্ভুতভাবে হাত নাড়িয়ে তাকে হাসাতে ব্যস্ত ছিল। রত্না কথা বলতে বলতে রেগে পেছনের দিকে তাকিয়ে দেখে আদিত্য অদ্ভুত অঙ্গভঙ্গিতে দাঁড়িয়ে আছে। সেটা দেখে রত্না ভীষণ রেগে যায়। আদিত্য রত্নাকে বলে, কথায় কথায় মানুষ একটা দল পাল্টাতে পারে, আমি আমার ক্যারিয়ার পাল্টাতে পারবো না। রত্না বলে, আমি আর তোমায় কিছুই বলবো না। রত্না তার মেয়েকেও আর আদিত্যর কাছে পাঠাতে চায় না। আদিত্য রত্নাকে কথা দেয় যে এই মাসের শেষে সে রুমাইয়ের স্কুলের মাইনেটা দিয়ে দেবে। আদিত্য রত্নাকে রিকোয়েস্ট করে বলে, আমার মেয়েকে আমার কাছে পাঠিও প্লিজ, আর পসিবল হলে নিজেও এসো। রত্না এর কোনো উত্তর না দিয়ে চুপচাপ রুমাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা মন্দাকিনী চৌধুরীকে দেখতে পাই। মন্দাকিনী একজন অনেক বড় অভিনেত্রী। মন্দাকিনী তার মেয়ে সোহিনীর সঙ্গে ফোনে কথা বলছিল। সে সোহিনীকে বলে, আমি আজ মুম্বাই যাচ্ছি, সোমবার ফিরব। এর মধ্যে তুমি ওই নন্দন বলে ছেলেটাকে আমার ফ্ল্যাট থেকে বের করবে। সোহিনী বলে, আমি আগেও বলেছি এটা পসিবল নয়। মন্দাকিনী রেগে গিয়ে সোহিনীকে বলে, এটা পসিবল করতে হবে। নিজের ফিউচারের কথা ভেবেছো? ছেলেটা কাজ করে না, নেশা করে। মন্দাকিনী তার মেয়ের সঙ্গে কথা বলতে বলতে লিফটের সামনে এসে দেখে লিফটটা হঠাৎ করেই ছিঁড়ে পড়ছে। সে দ্রুত নিচে গিয়ে দেখে লিফটের ভেতর একটা লোক ছিল, আর সেই লোকটা মারা গেছে।
এটা দেখে মন্দাকিনী অনেক ভয় পেয়ে যায়। এদিকে আদিত্য বাড়িতে তেলাপোকা মারতে ব্যস্ত ছিল। তখনই মন্দাকিনীর মেয়ে সোহিনী আদিত্যকে কল করে বলে, আপনার সঙ্গে আমার একটু দরকার ছিল। আপনার অফিসটা কোথায়? আদিত্য সোহিনীকে বলে, আমরা কি কোনো ক্যাফেতে দেখা করতে পারি? সেটা হলেই বেটার হয়। এরপর আদিত্য সোহিনীর সঙ্গে দেখা করতে একটা ক্যাফেতে যায়। সেখানে সোহিনী আদিত্যকে মন্দাকিনীর ছবি দেখায় এবং তার নিজের পরিচয় দেয়। আদিত্য বলে, আরে উনি তো ফিল্ম স্টার, ওনাকে কে না চেনে, অনেক ফেমাস। সোহিনী বলে, ফেমাস বলেই তো বুঝতে পারছেন ব্যাপারটা কতটা কনফিডেন্সিয়াল। আমার আপনার কাছে আসার রিজন হলো আমার মা। আমার মায়ের ধারণা কেউ তাকে খুন করার চেষ্টা করছে। আদিত্য জিজ্ঞেস করে, এমন ভাবনার কি কোনো স্পেসিফিক কারণ আছে? সোহিনী বলে, এর আগেও 2বার মাকে খুনের চেষ্টা করা হয়েছে, কিন্তু কে বা কারা করছে সেটা যদি আপনি খোঁজ চালাতেন। আদিত্য এসব শুনে সোহিনীকে বলে, উনি অনেক ফেমাস, উনি তো চাইলেই পুলিশকে ইনফর্ম করতে পারতেন। সোহিনী বলে, মা চায় না ব্যাপারটা খুব পাবলিক হোক। আমি মায়ের থেকেই আপনার নাম্বারটা পেয়েছি। আপনার বাবা হয়তো সুবীর চৌধুরীকে চিনতেন। সুবীর চৌধুরী আমার মায়ের হাজব্যান্ড। আদিত্য বলে, হ্যাঁ, আমার বাবার সুবীর চৌধুরী একসময়ের বন্ধু ছিলেন। আদিত্য সোহিনীকে জিজ্ঞেস করে, তো আপনি মৈত্র, তাহলে আপনার মায়ের টাইটেল চৌধুরী কেন? সোহিনী বলে, আমার বাবা মায়ের সম্পর্ক ভেঙে গিয়েছিল, তারা একসঙ্গে থাকতে পারেনি। এর আগে আমরা বাগবাজারে থাকতাম। একটা সাধারণ বাড়ি বাবা ভাড়া নিয়েছিল। নীলাঞ্জন মৈত্র আমার বাবা, সে থিয়েটার করত। সকালবেলাতেই বাবা মা কাজে বেরিয়ে যেত। আমার মনে আছে, লীলা রানী বলে একজন লোক ছিল, সে আমার দেখাশোনা করত। সম্পর্ক ভাঙার পর সুবীর চৌধুরীর সঙ্গে আমার মায়ের বিয়ে হয়। আদিত্য সোহিনীকে জিজ্ঞেস করে যে সুবীর চৌধুরীর আগের পক্ষের কোনো ছেলে মেয়ে আছে কিনা। সোহিনী তাকে বলে, তার প্রথম স্ত্রীর 2টো ছেলে মেয়ে আছে, শঙ্খদ্বীপ আর শঙ্খমালা। মায়ের সাথে সুবীর চৌধুরীর প্রেমের অভিযোগটা সত্যি ছিল। তখন সুবীর চৌধুরী বিপত্নিক ছিলেন। আমিও তখন মায়ের সঙ্গে চৌধুরী ফ্যামিলিতে আসি, কিন্তু শঙ্খমালা আর শঙ্খদ্বীপ তাদের এই বিয়েটা একদমই মেনে নিতে পারছিল না। সোহিনী আরও বলে, শঙ্খমালার হাজব্যান্ড সুব্রত স্কুলে পড়ায়, আর দ্বীপ কোথায় সেটা আমি জানি না। আদিত্য সোহিনীকে তার বাবার ব্যাপারে জিজ্ঞেস করলে সোহিনী বলে, সে তার বাবার ব্যাপারেও জানে না, কারণ তার মা তাকে তার বাবার সঙ্গে কন্ট্যাক্ট করতে বারণ করেছিল। আদিত্য বলে, মানি, ওম্যান, রিভেঞ্জ, এই 3টার মধ্যে যে কোনো একটা খুনের মোটিভ হতে পারে। সোহিনী বলে, সেক্ষেত্রে অবশ্যই মানি হবে। সুবীর চৌধুরীর সমস্ত সম্পদ আমার মায়ের নামে করে গেছে। ছেলে মেয়েদের মধ্যে শঙ্খমালা শঙ্খদ্বীপকে কিছুই দিয়ে যায়নি। আমি আর মালা অবশ্য টুকটাক হাত খরচ পাই, কিন্তু দ্বীপ তো সেটাও পায় না। আদিত্য জিজ্ঞেস করে, আর আপনার মা যদি মারা যায় তখন? সোহিনী বলে, তখন আমি, দ্বীপ আর মালা এই 3জন এই পুরো সম্পত্তি ভাগ করে নেব। 3জনে কয়েক কোটি টাকার মালিক হব। এটাই খুনের আসল মোটিভ। তখন আদিত্যর অফিসের মালিক তাকে কল করে তার কাছে অফিসের ভাড়া চায়। আদিত্য যে অফিসটা ভাড়া নিয়েছিল সেটার কয়েক মাসের ভাড়া বাকি ছিল, যার কারণে মালিক আদিত্যকে কল করে অনেক রাগারাগি করে। সামনে সোহিনী থাকায় আদিত্য মালিককে এবারের মতো সামলে নেয়। ফোন রাখার পর আদিত্য সোহিনীকে জিজ্ঞেস করে, আগে কি ধরনের অ্যাটাক হয়েছে? সোহিনী বলে, কয়েকদিন আগে বাড়ির লিফট ছিঁড়ে পড়ল। তার দিন 10 আগে মা একটা প্রোগ্রামে গিয়েছিল। সেখানে মেকআপ রুমে ওখানকার খাবার খেয়ে মায়ের খুব শরীর খারাপ হয়েছিল। একেই মায়ের অ্যাজমা আছে, তার মধ্যে ফুড অ্যালার্জি মিশে একেবারে বাজে অবস্থা হয়ে গিয়েছিল। মা ভেবেছিল সাধারণ কোনো ফুড অ্যালার্জি, কিন্তু এখন মনে হচ্ছে ওই খাবারের মধ্যেও নিশ্চয়ই কিছু মেশানো ছিল। সোহিনী আদিত্যকে জিজ্ঞেস করে, আপনি কি এই কেসে ইন্টারেস্টেড? আদিত্য বলে, আপনার কেস না নেওয়ার কিছু নেই, আর আমার মনে হয় আপনি সঠিক মানুষের কাছে এসেছেন। এই কথা বলে আদিত্য তার সানগ্লাস বের করে চোখে পড়ে। ঠিক তখনই চশমার একটা গ্লাস খুলে সোহিনীর সামনে পড়ে যায়। এতে আদিত্য একটু লজ্জায় পড়ে যায়। এরপর সোহিনী আদিত্যকে তার অফিসে পৌঁছে দিতে যায়। গাড়িতে সোহিনী আদিত্যকে জিজ্ঞেস করে, আপনি এই কেসে কিভাবে এগোবেন ভেবেছেন? আদিত্য বলে, পরিবারের সবার সঙ্গে আগে কথা বলা দরকার, তাই আমি ভাবছিলাম চৌধুরী পরিবারের ইতিহাস নিয়ে লিখতে আগ্রহী এমন একজন সেজেই কাজটা করা যায়। সোহিনী বলে, এমন একটা বই মনে হয় আছে, অরুণ কুমার উপাধ্যায়ের লেখা। বইটার নাম চৌধুরী অফ বেঙ্গলস, কিন্তু বইটা এখন আর এক্সিস্ট করে কিনা জানি না, তাই আপনি অবশ্যই লিখতেই পারেন। আদিত্য এবার টাকা পয়সার বিষয় নিয়ে আলোচনা করতে চায়। সৈনী তাকে অ্যাডভান্স 50,000 টাকা দেন। এতগুলো টাকা দেখে তো এমনিই তার চোখ ছানা বড় হয়ে যায়, তবে তার লেভেল তো আর ডাউন করা যাবে না। তাই সে একটু ভাব নিয়ে বলে, এ ধরনের কাজের জন্য আমি 2 লাখ টাকা নিয়ে থাকি। সোহিনীও তাতে রাজি হয়ে যায়। আদিত্য টাকা নিয়ে তার অফিসে যায়। ভাড়া না দেওয়ার কারণে এতদিন তার অফিসটা বন্ধ ছিল। আজ আদিত্য বকেয়া ভাড়া পরিশোধ করে আবার অফিস খোলে। আদিত্যর অফিসের বাইরে আমরা কালো সানগ্লাস পরা বাবরি চুলওয়ালা একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখি। আদিত্যর অফিসের মালিক আদিত্যকে বলে, মাথায় বাবরি চুল আর সানগ্লাস পরা একটা লোক আপনার ব্যাপারে খোঁজ করতে এসেছিল,
যে আপনি ঠিক কেমন ডিটেকটিভ। আমিও বলে দিয়েছি সে ডিটেকটিভ না, সে টিকটিকি। সামান্য কটা টাকা ভাড়া দিতে পারে না, সে আবার ডিটেকটিভ। এটা বলে লোকটা সেখান থেকে চলে যায়। আদিত্য তার জানালার কাছে গিয়ে বাইরে ওই বাবরি চুলওয়ালা লোকটাকে দাঁড়িয়ে থাকতে দেখে। এরপর আদিত্য তার বন্ধু অভিরূপের সঙ্গে দেখা করতে যায়। অভিরূপও একজন ডিটেকটিভ। আদিত্য অভিরূপকে চৌধুরী পরিবারের ইতিহাস নিয়ে লেখা ওই বইটার খোঁজ করতে বলে। এরপরে আমরা দেখতে পাই মন্দাকিনী গাড়িতে করে কোথাও যাচ্ছিল। রাস্তায় হঠাৎ করেই একটা ট্রাক এসে তার গাড়িকে ধাক্কা দেয়। রাস্তার লোকজন তখন গুরুতর অবস্থায় মন্দাকিনীকে হসপিটালে ভর্তি করে। পরের সিনে আমরা দেখতে পাই আদিত্যকে কেউ একজন ফোন করে জানায় যে তার বাবার লাশ পাওয়া গেছে। এটা শুনে আদিত্য লাফিয়ে ঘুম থেকে ওঠে। আদিত্য আসলে এটা স্বপ্ন দেখছিল, আর এটা আসলে আদিত্যর জীবনের এমন একটা সত্যি ঘটনা যেটার রেশ তার মনে এখনো রয়ে গেছে। ঠিক সেই সময় সোহিনী আদিত্যকে কল করে বলে মায়ের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। খবরটা শুনে আদিত্য ছুটে হসপিটালে যায়। হসপিটালে সোহিনী বলে গাড়ির ডান দিকটা একেবারে দুমড়ে মুচড়ে গেছে, মা কোনোভাবে বেঁচে গেছে, কিন্তু ড্রাইভারের মাথায় একটু চোট লেগেছে। আদিত্য জিজ্ঞেস করে আপনার কি মনে হয় এটাও কোনো পরিকল্পিত চেষ্টা? সোহিনী বলে অবশ্যই। এরপর সোহিনী আদিত্যকে তার মায়ের কাছে নিয়ে যায়। মন্দাকিনী বলে আর একটু হলেই ট্রাকটা আমার উপর দিয়ে চলে যেত, আপনি একটু দেখবেন প্লিজ, আমাদের সন্দেহটা যদি ঠিক হয়। আদিত্য জিজ্ঞেস করে যে পুলিশকে এটা জানানো হয়েছে কিনা। মন্দাকিনী বলে আমি পুলিশকে জানাতে চাইছি না। সেটা কেন আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি শুধু নামগুলো চাইছি। আদিত্য সোহিনীর কাছে শঙ্খমালা আর শঙ্খদ্বীপের ফোন নাম্বার চায়। সোহিনী বলেন আমার কাছে মালার নাম্বার তো আছে, কিন্তু দ্বীপের নাম্বারটা নেই। আদিত্য তখন মালার নাম্বার নিয়ে বেরিয়ে আসে। বাইরে এসে সে দ্বীপের ছবি বের করে সেটা তার সহকারী বিমলকে পাঠিয়ে দেয়, আর তার ব্যাপারে খোঁজ নিতে বলে। এদিকে মন্দাকিনীর অ্যাক্সিডেন্টের খবরটা চারিদিকে ছড়িয়ে যায়। মালা এই নিউজটা দেখে অনেক অবাক হয়। সেই সময় শঙ্খমালার বাড়িতে আদিত্য আসে। বাড়ির নিচতলায় মালার হাজব্যান্ড সুব্রত টিউশন পড়াচ্ছিল। আদিত্য তাকে নিজের পরিচয় দিয়ে বলে শঙ্খমালার সঙ্গে ফোনে কথা হয়েছিল, উনি আমাকে আসতে বলেছেন। সুব্রত আদিত্যকে জিজ্ঞেস করে কেন, কি দরকার? আদিত্য তাকে বলে ওনার চৌধুরী বাড়ির ইতিহাস নিয়ে আমি একটু লেখালেখি করব। সুব্রত আদিত্যকে ওপরে যেতে বলে। আদিত্য এরপর মালার সাথে দেখা করতে ওপরে চলে যায়। মালা তখন তার পরিবারের ব্যাপারে বলতে শুরু করে। মা মারা যাওয়ার পর বাবা একদম বদলে গিয়েছিল। দাদা আর আমি তখন নিজেদের কলেজ নিয়ে ব্যস্ত ছিলাম। বাবা ব্যবসার চাপে আমাদের বড় করার জন্য অনেক একা হয়ে পড়েছিল। সেই সময় সুবীর চৌধুরীর নামে অনেক ইনভেস্টমেন্ট আসতো। বাবা অফিসিয়াল কাজে ব্যস্ত থাকলেও সে বাড়িতে অনেক একা ছিল। একদিন এক বিজ্ঞাপনের মাধ্যমে ক্লাবে মন্দাকিনীর সঙ্গে বাবার পরিচয় হয়, আর তার 6 মাস পরেই তারা বিয়ে করে নেয়। কিন্তু এই বিয়েতে আমার বা দাদার কোনো মত ছিল না। এমনকি সেই রাতেই আমি সুব্রতর সঙ্গে বেরিয়ে আসি। আদিত্য মালাকে দ্বীপের ব্যাপারে জিজ্ঞেস করলে মালা তাকে জানায় যে তার সঙ্গে দ্বীপের কোনো যোগাযোগ নেই। তখনই সুব্রত সেখানে আসে। সুব্রত আদিত্যকে তাদের বাড়িতে একদমই সহ্য করতে পারছিল না, কারণ মন্দাকিনীর কারণে সুব্রত চৌধুরী ফ্যামিলিকে অনেক ঘৃণা করত। এজন্য সে আদিত্যকে তার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। আদিত্য ভদ্রভাবে তার সঙ্গে কথা বলতে চায়, কিন্তু সুব্রত চৌধুরী ফ্যামিলি নিয়ে তাকে কিছুই বলতে চায় না। সে আদিত্যকে অনেক কথা শুনিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। আদিত্য বাড়ি থেকে বের হলে অভিরূপ তাকে কল করে জানায় সে চৌধুরীদের ইতিহাস নিয়ে লেখা ওই বইটা খুঁজে পেয়েছে। রাতের বেলা আদিত্য চৌধুরীদের নিয়ে লেখা ওই বইটা নিয়ে বসে। তখনই সোহিনী তাদের বাড়িতে আসে। আদিত্য সোহিনীকে জিজ্ঞেস করে আপনি আমার মেসের ঠিকানা কোথা থেকে পেলেন? সোহিনী বলে এগ্রিমেন্টের জন্য তো আপনিই ঠিকানা দিয়েছিলেন। সোহিনী আদিত্যকে পেমেন্টের 2 লাখ টাকার এগ্রিমেন্ট নিয়ে এসেছিল। আদিত্য এতে অনেক অবাক হয়ে যায়, কারণ সে ভেবেছিল সোহিনী তার টাকা মেরে দেবে। আদিত্য এগ্রিমেন্ট চেক করে সেটাতে সাইন করে দেয়। সোহিনী যাওয়ার আগে আদিত্যকে বলে প্লিজ মাকে বাঁচান। সোহিনী চলে যাওয়ার পর আদিত্য ওই বইটা পড়ে রিসার্চ করতে শুরু করে। কিছুক্ষণ পর সেখানে রত্না আর রুমাই আসে। রুমাই আদিত্যকে বলে একটা মেয়ে এসেছিল, সে সিগারেট খায়। রুমাই আসলে সোহিনীর কথাই বলছিল। রত্না টেবিলের ওপর সিগারেট দেখতে পেয়ে আদিত্যকে সন্দেহ করে। আদিত্য রত্নাকে বলে আরে মন্দাকিনী চৌধুরী আমার ক্লায়েন্ট, তার মেয়ে সোহিনী এখানে এসেছিল। রত্না বলে আমার এসব জানার কোনো দরকার নেই, আমি উকিলকে জানিয়ে দিয়েছি ঠিক 7টায় রুমাইকে তিতিরদের বাড়িতে পৌঁছে দেবে। আমি সেখান থেকে ওকে তুলে নেব। আর ওই বাতের রোগে কি এখন তোমাকে অন্ধের যষ্টি করেছে নাকি? এটা বলেই রত্না সেখান থেকে চলে যায়। এখন এই বাতের রোগী মানে রত্না কাকে বুঝিয়েছে সেটা আদিত্য একদমই বুঝতে পারে না। এরপর আদিত্য আবারও সেই বইটা পড়তে শুরু করে। বইটা লেখা ছিল চৌধুরীদের ব্যবসা কৃষ্ণনারায়ণের আমল থেকে ফুলে ফেপে ওঠে। 20 শতাব্দীতে সুবিমল চৌধুরী ব্যবসার হাল ধরেন। তার ছেলেই ছিল সুবীর চৌধুরী।
কথিত আছে চৌধুরীদের উত্তরপুরুষেরা কোনো মহিলাজনিত প্রকোপে পড়লে ক্রমশ পুরুষত্বহীন হয়ে পড়ত। বই পড়ার পর আদিত্য রুমাইকে নিয়ে বাইরে আইসক্রিম খেতে যায়। এরপর তাকে বাড়িতে পৌঁছে দেয়। পরদিন আদিত্য অফিসে বসে ঝিমাচ্ছিল। তখন বিমল তার কাছে এসে বলে, শিকাগো বারে শঙ্খদীপ নামের একটা লোক রেগুলার মদ খায় আর সেখানে মেয়েদের সঙ্গে নাচ গানও করে। বিমল তার ফোনে দ্বীপের ছবি দেখায়। ছবিতে দ্বীপের সাথে একটা মেয়েও ছিল, যার নাম মার্থা স্যাবিও। বিমল বলে, এই মেয়েটা ওই বারেই ডান্স করে আর শঙ্খদ্বীপ এই মেয়েটার বাড়িতেই থাকে। এরপর দ্বীপের সঙ্গে দেখা করতে আদিত্য শিকাগো বারে যায়। সেখানে আদিত্য মার্থাকে গান গাইতে দেখে। আদিত্য সেখানে তার সামনেই দ্বীপকে মদ খেতে দেখে। কিছুক্ষণ পর বারের মালিক আদিত্যর কাছে এসে তার কাছে মদের টাকা চাইতে থাকে, কিন্তু দ্বীপ বলে সে টাকাটা পরে দেবে। দ্বীপ আগেও অনেক টাকার মদ খেয়েছিল, কিন্তু সে একটা টাকাও এখনো দেয়নি। এজন্য মালিক তার সঙ্গে ঝামেলা করতে শুরু করে। এখানে দ্বীপের সাথে ওই মালিকের ধস্তাধস্তি শুরু হয়, যা দেখে মার্থা তার গান থামিয়ে তাদেরকে ছাড়াতে চলে আসে। পার্টি শেষে আদিত্য মার্থার বাড়িতে যায়। মার্থা দরজা খুললে আদিত্য তাকে বলে যে সে দ্বীপের সঙ্গে একবার দেখা করতে চায়, কিন্তু মার্থা তাকে তার সঙ্গে দেখা করতে দিতে চায় না, যার কারণে আদিত্য তাকে কিছু টাকা দেয়। তখন আর মার্থা কোনো আপত্তি করে না। সে আদিত্যকে ভিতরে ঢোকায়। আদিত্য এখানে নিজেকে রিপোর্টার হিসেবে পরিচয় দেয়। দীপ আদিত্যর সামনে এলে আদিত্য তাকে বলে, আমার ওপর চৌধুরীদের হিস্ট্রি লেখার দায়িত্ব এসেছে। কিন্তু দীপ এই ব্যাপারে কোনো কথা বলতেই রাজি হচ্ছিল না। তবে আদিত্য তো হাল ছাড়ার পাত্র নয়। সে একদম সবকিছুর প্রস্তুতি নিয়ে এসেছিল। আদিত্য দীপকে এক বোতল মদ দেয়, যার ফলে সেও চৌধুরীর হিস্ট্রি বলতে রাজি হয়ে যায়। দীপ আদিত্যকে বলে, বাবা মাকে অনেক ভালোবাসতো। মা মারা যাওয়ার পর একদমই ভাবিনি যে বাবা বিয়ে করতে পারে। আমি জানি ওই মহিলাই বাবাকে ফাঁসিয়েছে। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সুবীর আর মন্দাকিনীর বিয়ের দিন দীপ রেগে তার বাবাকে বলেছিল, যতক্ষণ না আপনাদের দুজনের মধ্যে একজন মারা যাচ্ছে এনজয় করতে থাকুন। সিন প্রেজেন্টে আসে। আদিত্য দীপকে জিজ্ঞেস করে, মন্দাকিনী কেন সুবীর চৌধুরীকে বিয়ে করলেন? দীপ বলে, কেন আবার? টাকা। সে বুঝে গিয়েছিল যে সিরিয়াল ফিল্ম এসব করে তার ফিউচার সাজাতে পারবে না। আদিত্য বলে, সুবীর চৌধুরী মারা যাওয়ার পর আপনারা তো কিছুই পেলেন না। দীপ বলে, কি করে পাবো? মন্দাকিনী তো সবকিছু নিয়ে নিল। উইলে লেখা আছে এই মহিলা মারা যাওয়ার পর সমস্ত সম্পত্তি আমাদের 3 ভাই বোনের মধ্যে ভাগ হবে, আর তাই আমি তাকে মেরে ফেলবো। আদিত্য তাকে বলে, মামলা করার কথা ভাবেননি কখনো? দীপ বলে, মামলার জোর আমার নেই। তাছাড়া চৌধুরীদের অভিশাপ এবার আমার ওপরেও লেগেছে, ঠিক যেমন বিয়ের পর সুবীর চৌধুরীর উপরে এই অভিশাপটা এসেছিল। আদিত্য তাকে জিজ্ঞেস করে, কোন অভিশাপের কথা বলছেন আপনি? দীপ এর জবাব না দিয়ে বলে, হিস্ট্রি লিখছো, লিখো না। এটা বলে দীপ উঠে ঘরে চলে যায়। আদিত্য এরপর সেখান থেকে বেরিয়ে তার ফ্রেন্ড ঋত্বিকের বাড়িতে আসে। আজ আদিত্য তার বন্ধু ঋত্বিক আর গৌতমের সঙ্গে ঋত্বিকের বাড়িতে বসে আড্ডা দিচ্ছিল। গৌতম একজন পুলিশ অফিসার আর ঋত্বিক ছিল একজন গানের মাস্টার। কিছুক্ষণ পর রত্না তাকে ফোন করে বলে, কাল মেয়ের জন্মদিন, যদি মনে থাকে তাহলে কিছুক্ষণের জন্য এসো। আদিত্য বলে, হ্যাঁ নিশ্চয়ই আসবো। আমার মেয়ের জন্মদিন মনে থাকবে না, এটা কি হয় নাকি? রত্না আদিত্যকে জিজ্ঞেস করে, ওই মেয়েটা কি আবার এসেছিল কিনা। আসলে রত্না আদিত্যর থেকে আলাদা থাকলেও তার মনে আদিত্যর প্রতি ফিলিংস এখনো আছে, যার কারণে সে সোহিনীকে সেদিন আদিত্যর বাড়িতে দেখে ভীষণ জেলাস হয়েছিল। তো আদিত্য তাকে জিজ্ঞেস করে, সেদিন তুমি বাতের রোগীর কথা বলছিলে, সেটা কে? রত্না বলে, কে আবার? তোমার ওই মন্দাকিনী। আদিত্য তাকে জিজ্ঞেস করে, তুমি কি করে জানলে সে বাতের রোগী? রত্না বলে, আমি অর্থোপেডিক অর্জুন দত্তর কাছে গিয়েছিলাম, সেখানে মন্দাকিনীও ডক্টর দেখাতে এসেছিল। আদিত্য রত্নাকে আবার জিজ্ঞেস করে, তুমি ওখানে কি করতে গিয়েছিলে? রত্না এই কথার জবাব না দিয়ে তার ফোনটা কেটে দেয়। এরপর আদিত্য তার ওয়ালেট থেকে শিকাগো বারের মদের একটা বিল পেপার বের করে। তখনই আদিত্যর মনে পড়ে ঠিক এরকমই একটা বিলের কাগজ সে মালার টেবিলেও দেখেছিল। এখন দীপ যদি তার বাড়িতে না গিয়ে থাকে তাহলে এই বিলের কাগজটা সেখানে এলো কি করে? নাকি মালা ওই একেবারে গিয়ে মদ খায়? এই রহস্য তো সামনে জানতে পারবো। তো যাই হোক, এইসব নিয়ে ভাবতে ভাবতেই ঋত্বিকের বাড়িতে গৌতমও চলে আসে। আদিত্য তাদের সঙ্গে আড্ডা দিতে বসে। আদিত্য গৌতমকে সোহিনীর বাবা নীলাঞ্জন মৈত্রের ব্যাপারে ইনফরমেশন বের করতে বলে। এদিকে ঋত্বিক যেহেতু বিভিন্ন রকম মিউজিক্যাল প্রোগ্রাম পরিচালনা করত, তাই সে আড্ডার মাঝে আদিত্যকে একটা গানের প্রোগ্রাম দেখায়, যেখানে নন্দন নামের একটা ছেলে অনেক ভালো গান গাইছিল, আর তার পাশেই সোহিনী বসে সেতার বাজাচ্ছিল। আদিত্য ঋত্বিককে সোহিনীর ব্যাপারে জিজ্ঞেস করলে ঋত্বিক বলে, সোহিনী নন্দনের গার্লফ্রেন্ড, তারা একসঙ্গেই থাকে। আদিত্য এরপর ঋত্বিকের বাড়ি থেকে বের হলে সেখানে আবার বাবরি চুলওয়ালা সেই লোকটাকে দেখতে পায়।
আদিত্য বুঝতে পারে লোকটা তাকে সব জায়গায় ফলো করছে। আদিত্য ওই লোকটার পেছনে ছুটলে একটা গাড়ি হঠাৎ আদিত্যর সামনে চলে আসে। বেচারা বাঁচার জন্য সাইডে সরে যায়, কিন্তু এই গাড়িটা থেকে কেউ একজন একটা চিরকুট আদিত্যর দিকে ছুঁড়ে পালিয়ে যায়। আদিত্য ওই চিরকুটটা খুলে দেখে কেউ তাকে হুমকি দিয়ে বলছে, এই কেসটা ছেড়ে দে। আদিত্য এবার কনফার্ম হয়ে যায় যে মন্দাকিনীকে কেউ সত্যিই খুন করার চেষ্টা করছে। পরের সিনে আমরা দেখি মালা চৌধুরী বাড়ি থেকে তার বাবা মায়ের কিছু জিনিস নিয়ে এসেছে। সেগুলো সে হাতে নিয়ে দেখছিল আর তার বাবা মায়ের স্মৃতিচারণ করছিল। তার মধ্যে একটা ডায়েরিও ছিল, যেটা কিনা সুবীর চৌধুরীর। সুবীর চৌধুরী ডায়েরি লিখত। সেই ডায়েরিতে লিখেছিল, আমি ভালো নেই, আমি আমার বউকে খুশি রাখতে পারছি না। আমার বয়স একটা কারণ হতে পারে, আবার এমনও হতে পারে এই অভিশাপ আবার শুরু হয়েছে। সুবীর এখানে তাদের বংশের সেই অভিশাপের ব্যাপারেই লিখেছিল। পুরুষদের পুরুষত্বহীনতায় ছিল চৌধুরী ফ্যামিলির অভিশাপ, যেটা শিকার হয়েছিল সুবীর চৌধুরী। সেদিন দীপও এই অভিশাপের কথাই আদিত্যকে বলেছিল, যেটা তার বাবার পর এখন তার নিজের মধ্যে চলে এসেছে। এসব পড়ে মালা অনেক অবাক হয় আর দ্রুত দীপকে কল করে তাকে বাড়িতে ডাকে। এদিকে আমরা ওই বাবরি চুলওয়ালা লোকটাকে আবারও দেখতে পাই। ওই লোকটা দুজন গুন্ডা ভাড়া করে আদিত্যকে একটু মারধর করে ভয় দেখানোর জন্য। পরের সিনে আমরা আদিত্যকে মন্দাকিনীর বাড়িতে দেখতে পাই। সেখানে আদিত্য বুকশেলফ থেকে একটা বই হাতে নেয়। বইটা চেক করে সে একটা পেজে ভাঁজ করা দেখতে পায়। আদিত্য এই পেজটা খুলে দেখে সেখানে সহবাসের বিষয়ে লেখা। এটা দেখে আদিত্য একটু অবাক হয়ে যায়। বইয়ের মধ্যে একটা চিরকুটও লেখা ছিল, যেখানে 1312 লেখা ছিল। যদিও বা এই নাম্বারটার মানে আদিত্যর জানা ছিল না, তাই সে বইটা আবারও সেখানে রেখে দেয়। আর ঠিক সেই মুহূর্তেই মন্দাকিনীর ড্রাইভার শৈলেন সেখানে আসে। আদিত্য ড্রাইভারকে জিজ্ঞেস করে, আপনি তো বহুদিন ধরে এখানে আছেন, তাই না? ড্রাইভার বলে, হ্যাঁ, 15 বছর হলো। আদিত্য জিজ্ঞেস করে, সুবীর চৌধুরী কেমন লোক ছিলেন? ড্রাইভার বলে, সাহেব তো খুব ভালো মানুষ ছিলেন। আদিত্য মন্দাকিনীর ব্যাপারে জিজ্ঞেস করলে ড্রাইভার বলে, সেও ভালোই, তবে তেমন কাউকে পছন্দ করে না, একটু রাগী আর কি। আদিত্য জিজ্ঞেস করে, এতদিন ধরে গাড়ি চালাচ্ছেন, আপনার তো অভিজ্ঞ হাত, অ্যাক্সিডেন্টটা হলো কি করে? ড্রাইভার বলে, আমি সত্যিই জানি না, পুরো ফাঁকা রাস্তা ছিল, হঠাৎ কিভাবে যেন পাশের রাস্তা থেকে একটা ট্রাক এসে গাড়ির ডান দিকে ধাক্কা দিল। এমনিতেই ম্যাডাম সবসময় ডান দিকেই বসে, কিন্তু ভাগ্যের কি লীলা দেখুন, সেদিন উনি বাঁ দিকে বসেছিলেন। একেই বলে কপাল। আজ চৌধুরী বাড়িতে দীপও এসেছিল মন্দাকিনীর কাছে টাকা চাইতে। সে তাকে টাকার জন্য হুমকি দিচ্ছিল, কিন্তু মন্দাকিনী তাকে টাকা দেয় না। দীপ মন্দাকিনীকে বলে, আমার কাছে যা আছে সেটা যদি পাবলিক হয় না, তুমি কোথায় গিয়ে দাঁড়াবে তুমি খুব ভালো করেই জানো। আমি তোমার 12টা বাজিয়ে দেব। মন্দাকিনী তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে, কিন্তু দীপ রেগে তাকে বলে, আমি তোমাকে খুন করব। এটা বলে সে মন্দাকিনীর রুম থেকে বের হয়ে আসে। বাইরেই তার আদিত্যর সঙ্গে দেখা হয়। দীপ রেগে আদিত্যকেও দুটো কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। আদিত্য মন্দাকিনীর সঙ্গে দেখা করতে এসেছিল। মন্দাকিনীর অ্যাসিস্ট্যান্ট আদিত্যকে জানায় যে আজ মন্দাকিনী ব্যস্ত আছে, তাই আজ সে দেখা করতে পারবে না। আদিত্য ওই অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে, আপনি যেহেতু তার অ্যাসিস্ট্যান্ট, সেহেতু ওই দিন পার্টিতে খাবার খেয়ে ম্যাডামের যে শরীর খারাপ হয়েছিল, সেই সময় তো আপনি নিশ্চয়ই ওনার সাথেই ছিলেন। অ্যাসিস্ট্যান্ট বলেন, হ্যাঁ ছিলাম, কিন্তু কেন? আদিত্য তাকে জিজ্ঞেস করে, ম্যাডাম কি খাবারটা আপনার সামনেই খেয়েছিলেন নাকি আলাদা কোথাও? অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় বিষয়টা তার ঠিকঠাক মনে নেই। এরপর আদিত্য শিকাগো বারে আবার যায়, সেখানকার মালিকের সঙ্গে কথা বলতে। বারের মালিক মদ খেয়ে মাতাল হয়েছিল। আদিত্য তার পাশে গিয়ে বসে আর তাকে বলে, আমি একজনকে খুঁজছি যে আমার থেকে অনেক টাকা ধার করেছে, তোমার কাছ থেকেও তো টাকা ধার করেছে, বড়লোকের ছেলে। এটা শুনেই মালিক বুঝতে পারে আদিত্য শঙ্খদ্বীপের কথা বলছে। মালিক বলে, ওই বেটা 1 নম্বরের ধড়িবাজ। সে ভেবেছিল আমার থেকে মদ খসিয়ে পয়সা নেবে। কন্টিনিউ আমাকে বলছিল লুক ফর জাভেদ। আদিত্য জিজ্ঞেস করে, এই জাভেদটা কে? ওই মালিক বলে, একজন সুপারি কিলার, সে কাউকে মারবে। বাড়ির মালিক জাভেদের ব্যাপারে আদিত্যকে বলছিল। মার্থা তখনই সেখানে আসে আর তাদের কথা বলতে দেখে ফেলে। মার্থা আদিত্যকে জিজ্ঞেস করে, তুমি সত্যি করে বলো তুমি কে? আদিত্য তাকে আবারও বলে যে আমি তো চৌধুরী বাড়ির হিস্ট্রি লিখছি। মার্থা বলে, তুমি তাহলে এখানে বসে কি করছো? আদিত্য কোনোভাবে বিষয়টা সামলে নিয়ে কোনো মতে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর আদিত্য সেখান থেকে ঋত্বিকের একটা গানের প্রোগ্রামে যায়। সেখানে সোহিনীও এসেছিল। সোহিনী আদিত্যকে দেখে জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন? আদিত্য বলে, আমি আপনার পার্টনার ঋত্বিক দেবের গান শুনতে এলাম, সে আমার ছোটবেলার বন্ধু। সোহিনী বলে, আগে জানলে তো ঋত্বিক দায়ের থেকেই আপনার নাম্বারটা নিতাম। আদিত্য জিজ্ঞেস করে, আপনার মা আসবেন না এখানে? সোহিনী বলে, মা আসলে নন্দনকে খুব একটা পছন্দ করে না,
আদিত্য বলে, হ্যাঁ, নন্দন তো আপনার ফ্ল্যাটেই থাকে, সেটাও হয়তো ওনার পছন্দ না। এটাও কিন্তু একটা পয়েন্ট হতে পারে। যেহেতু আপনি আমাকে তদন্ত করতে বলেছেন, তাই আর কি আমি একটু বললাম। মাইন্ড করবেন না প্লিজ। সোহিনী বলে, আপনি বলতে চাইছেন নন্দন আর মায়ের মধ্যে যেহেতু সমস্যা আছে, তাই আমি নিজে আমার মাকে খুনের প্ল্যান করছি? আদিত্য বলে, দেখুন, আমাদের কাজ হচ্ছে সবাইকে সন্দেহ করা, এটা আমাদের দায়িত্বর মধ্যেই পড়ে। সোহিনী বলে, ঠিক আছে, আপনি আপনার তদন্ত করুন। এরপর গানের অনুষ্ঠান শুরু হয়। নন্দন গান গায় আর তার পাশে বসে সোহিনী সেতারা বাজায়। আদিত্যও সেখানে বসেই গান শুনছিল। তখন গৌতম আদিত্যকে কল করে। ফোন রিসিভ করার জন্য আদিত্য হল থেকে বাইরে বেরিয়ে আসে। গৌতম বলে, দুজন নীলাঞ্জন মৈত্রের খবর পেয়েছি। দুইজনই নাটক করে, একজন উদ্ঘাটে থাকে আর একজনের ঠিকানা এখনো পায়নি। আদিত্য গৌতমকে বলে, আরে উদ্ঘাট নয়, বাগবাজার। গৌতম বলে, তাহলে অন্যজনের ঠিকানা বের করে আনছি। গানের অনুষ্ঠান ততক্ষণে শেষ হয়ে গিয়েছিল, যার কারণে লোকজন হল থেকে বাইরে বের হয়ে আসছিল। সেখানে হইচয়ের কারণে আদিত্য গৌতমের সঙ্গে কথা বলতে অসুবিধা হয়, সে ওই বিল্ডিংয়ের অন্যদিকে সরে যায়। কথা শেষে ফোন রাখার পর আদিত্য তার পাশের রুমের ভেতর থেকে কারোর রাগারাগি করার আওয়াজ শুনতে পায়। আদিত্য কৌতূহলী হয়ে ওই রুমের দিকে উকি দিয়ে দেখতে পায় ভেতরে নন্দন আর সোহিনী কোনো একটা বিষয় নিয়ে রাগারাগি করছে। আদিত্য মন দিয়ে তাদের আলোচনা শুনতে থাকে। সেখানে দেখা যায় নন্দন সোহিনীর কাছে টাকা চাইছে, কিন্তু সোহিনী টাকা না দেওয়ায় তার উপর রাগারাগি করছিল। তাদের কথাবার্তার মাধ্যমে জানা যায় সোহিনী প্রায়ই তার মার কাছ থেকে অনেকগুলো করে টাকা এনে নন্দনকে দিত। সোহিনী নন্দনকে বলে, আমি কি টাকার ব্যাংক? আজ 1 লাখ, কাল 5 লাখ, আমি মায়ের কাছে বারবার টাকা চাইতে পারবো না। নন্দন এতে রেগে গিয়ে বলে, তোমাকে টাকা চাইতে হবে কেন? তুমি জানো এই প্রপার্টি কত দামি, আর কি করলে এই প্রপার্টি পাবে সেটাও কিন্তু তুমি জানো। সোহিনী বলে, তুমি ভালোভাবেই জানো মা বেঁচে থাকা অবস্থায় সেগুলো পাওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। আদিত্য এরপর চুপচাপ সেখান থেকে বেরিয়ে বাড়ির দিকে যেতে থাকে। আদিত্যর মাথায় তখন নন্দন আর সোহিনীর বলা কথাগুলোই ঘুরছিল। তখনই রত্নার ফোন থেকে রুমাই ফোন করে আদিত্যকে জিজ্ঞেস করে, সে আসবে তো? আদিত্য তাকে কথা দেয় সে কাল অবশ্যই যাবে। রুমাই আদিত্যকে কাল তার জন্য খেলনা আর পান্তুয়া নিয়ে আসতে বলে। এরপর রুমাই রত্নাকে ফোনটা দিয়ে চলে যায়। রত্না আদিত্যকে জিজ্ঞেস করে, বাড়িতে কি রান্না করা আছে? আদিত্য বলে, রান্না আর কি করব, ওই বাইরের রুটি আর তরকারি। রত্না বলে, এখন বুঝি রোজ বাইরের রুটি তরকারি খাওয়া হচ্ছে? আদিত্য বলে, তাছাড়া আর কি জুটবে। রত্না বলে, এটা কি আগে ভাবা উচিত ছিল না? এটা বলেই রত্না ফোনটা রেখে দেয়। পরদিন আদিত্য আবার চৌধুরী বাড়িতে যায় মন্দাকিনীর সঙ্গে দেখা করতে। সোহিনী নিজে ড্রাইভ করে মন্দাকিনীকে বাড়িতে নিয়ে আসে। আদিত্য বাইরে দাঁড়িয়েছিল। মন্দাকিনীর বাতের ব্যথা ছিল, যার কারণে সে পাটা একটু টেনে টেনে হাঁটত। তার গাড়ি থেকে নামতেও একটু অসুবিধা হয়। আদিত্য সেটা নোটিস করে। আদিত্য বুঝতে পারে যে রত্না ঠিকই বলেছিল, মন্দাকিনীর সত্যিই বাতের রোগ আছে। আদিত্য এরপর মন্দাকিনীর সঙ্গে কথা বলতে বসে। সেদিন দেখা না করতে পারার কারণে মন্দাকিনী আদিত্যর কাছে ক্ষমা চায়। আদিত্য বলে, একটা বিষয়ে আপনার সঙ্গে একটু কথা ছিল, যেটা সম্পর্কে আপনিও ওয়াকিবহাল। আপনি এখন অনেক সম্পদের মালিক, কিন্তু আপনার অবর্তমানে সমস্ত সম্পত্তি 3 ভাই বোনের মধ্যে ভাগ হয়ে যাবে। মানে আপনি না থাকাকালীন ওরা লাভবান হবে। মন্দাকিনী জিজ্ঞেস করে, ঠিক কি বলতে চাইছেন, পরিষ্কার করে বলুন তো। আদিত্য বলে, না মানে আমি বলতে চাচ্ছিলাম যে হতে পারে না যে এই 3 জনের মধ্যেই কেউ আপনাকে মারতে চাইছে, আর সেই খুনের ইচ্ছা থেকেই হয়তো লিফট ছিঁড়ে পড়া, ফুড পয়জনিং, এমনকি গাড়ির অ্যাক্সিডেন্ট এগুলো হচ্ছে। মন্দাকিনী বলে, এই ব্যাপারটা নিয়ে আমিও ভেবে দেখেছি, সেজন্যই সোহিনীকে আমি আপনার কাছে পাঠিয়েছিলাম। আর আপনার সঙ্গে দেখা করার পর সোহিনী আমাকে ইনসিস্ট করলো যে আমি যেন আপনাকে হায়ার করি। আদিত্য জিজ্ঞেস করে, শুনেছি সোহিনীর বয়ফ্রেন্ডকে নিয়ে আপনার ঝামেলা চলছে? মন্দাকিনী বলে, হ্যাঁ চলছে। আদিত্য জিজ্ঞেস করে, আপনার কি কখনো সোহিনীকে তার বয়ফ্রেন্ডের জন্য তাকে টাকা দিতে হয়েছে? জবাবে মন্দাকিনী বলে, সোহিনী আমার মেয়ে, মা হিসেবে ওর প্রতি আমার একটা দায়িত্ব আছে, ওর ভালো মন্দ সব রেসপন্সিবিলিটি আমার। আদিত্য জিজ্ঞেস করে, আর বাকি 2 ছেলে মেয়ের জন্য কি কোনো টাকা দিতে হয়েছে? মন্দাকিনী বলে, আমি ওদের জন্য অনেক কিছুই করেছি, এখন ওরা যদি আমাকে মেরে ফেলতে চায় তাহলে এটা আমার ব্যাড লাক। মন্দাকিনী আদিত্যকে ইনভেস্টিগেশন শুরু করতে বলে, আর 3-4 দিনের মধ্যেই ইনভেস্টিগেশন শেষ করে রিপোর্ট জমা দিতে বলে। সেখান থেকে বেরিয়ে আদিত্য রুমাইয়ের জন্য খেলনা কিনতে যায়। সে রুমাইয়ের জন্য একটা খেলনা কেনে। সেই সময় ওই বাবরি চুলওয়ালার ভাড়া করা গুন্ডাগুলো আদিত্যর পিছু করছিল। আদিত্য এরপর মর্গানান ব্যানার্জিতে যায়। এটা এমন একটা প্রতিষ্ঠান যেটা মন্দাকিনীর সমস্ত উইল দেখাশোনা করে।
সেখানকার জাজ সুবীর চৌধুরীর উইলের ব্যাপারে আদিত্যকে বলে। সুবীর চৌধুরী তার সমস্ত সম্পত্তি মন্দাকিনী চৌধুরীকে দিয়ে যান। উনি তার ছেলে মেয়েকে কিচ্ছু দেননি। এখন সবকিছুর মালিক মন্দাকিনী চৌধুরী। তারপর উনি মারা গেলে সব সম্পত্তি 3 ছেলে মেয়ের মধ্যে ভাগ হবে। চৌধুরী স্টেটের প্রায় 80 কোটি টাকার প্রকৃত সম্পত্তি। আদিত্য তাকে জিজ্ঞেস করে, মন্দাকিনী চৌধুরী কি এটার উইল করেছে? জজ বলে, হ্যাঁ করেছে। তবে সুবীর চৌধুরীও তার উইলে একটা শর্ত দিয়েছে। শর্তটা হলো, মন্দাকিনী চৌধুরী যদি অন্য কাউকে বিয়ে করে বা কারো সঙ্গে অ্যাফেয়ারে জড়ায়, তাহলে সে সমস্ত সম্পত্তির মালিকানা হারাবে। তখন আর এই উইলের কোনো ভ্যালিডিটি থাকবে না, সেটা পাল্টাতে হবে। আদিত্য জিজ্ঞেস করে, সেক্ষেত্রেও কি সোহিনী, শঙ্খমালা, শঙ্খদ্বীপের মধ্যে সম্পর্ক ভাগ হয়ে যাবে? জজ বলে, হ্যাঁ। আদিত্য জিজ্ঞেস করে, মন্দাকিনী চৌধুরী কারোর সঙ্গে অ্যাফেয়ার করছে কিনা এটা কিভাবে জানা যাবে? এটা মনিটর কে করবে? জজ বলে, কেন আমরা, মর্গান অ্যান্ড ব্যানার্জির সলিসিটার্স। আদিত্য বলে, আর এই শঙ্খমালা, শঙ্খদ্বীপ, সুবীর চৌধুরীর ছেলেমেয়েরা এই উইলটাকে কন্টেস্ট করতে পারবে না? তারা তো বলবে না যে বাবার সম্পত্তি তাদের সৎমা নিয়ে গেছে? জাজ বলে, না, পারবে না। কেউ যদি কোনো সম্পত্তি গিফট হিসেবে পায় তাহলে সেটা সে যে কাউকে দিয়ে যেতে পারে। সুবীর চৌধুরীও তার বাবা সুবিমল চৌধুরীর কাছ থেকে এই প্রপার্টিগুলো গিফট হিসেবে পেয়েছিল। তাই সেই প্রপার্টি কাকে দেবে না দেবে এটা সম্পূর্ণ সুবীর চৌধুরীর ব্যাপার। এক্ষেত্রে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। এরপর আদিত্য সেখান থেকে বের হয়ে রত্নার বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা হয়। তার হাতে রুমাইয়ের জন্য কেনা সেই খেলনাটাও ছিল। আদিত্য সন্ধ্যাবেলা নির্জন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সোহিনীকে কল করে বলে, আমি মর্গানান ব্যানার্জিতে গিয়েছিলাম। আদিত্য আসলে সোহিনীকে সুবীর চৌধুরীর ওই শর্তের ব্যাপারে বলতে যাচ্ছিল, কিন্তু শর্তটা বলার আগেই সেখানে ওই গুন্ডা দুটো চলে আসে। তারা এসেই আদিত্যকে মারধর করতে শুরু করে আর তাকে হুমকি দিয়ে বলে, মন্দাকিনী চৌধুরীর কেসটা ছেড়ে দে, নেক্সট টাইম কিন্তু জানে মেরে দেব। এরপরে গুন্ডাগুলো চলে যায় আর আদিত্য অজ্ঞান হয়ে রাস্তাতেই পড়ে থাকে। তার পাশেই ফোনটা পড়েছিল। তার দেরি হতে রত্না তাকে বারবার কল করতে থাকে, কিন্তু আদিত্য কোনো রেসপন্স করে না। এদিকে পরদিন সকালে দীপ মালার বাড়িতে গেলে মালা তাকে তাদের বাবার ওই ডায়েরিটা দেখায়। দীপ সেই ডায়েরি পড়ে রেগে একেবারে আগুন হয়ে যায়। সে যে কোনো মূল্যে মন্দাকিনীর উপর প্রতিশোধ নিতে চাচ্ছিল। মালা তাকে বোঝানোর চেষ্টা করে যে এই বিষয়টা পরে সে মন্দাকিনীর সঙ্গে সামনাসামনি গিয়ে কথা বলে মিটিয়ে নেবে, কিন্তু দীপ তাতে রাজি হয় না। সে মালাকে জোর দিয়ে তখনই মন্দাকিনীকে ফোন দেওয়ায়। মন্দাকিনী ফোন ধরলে দীপ তাকে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে আর জেরা করতে থাকে যে সে তাদের বাবার জীবনটা এভাবে নরক কেন বানালো। আমাদের মতো মন্দাকিনীও তার কথার মাথামুন্ডু কিছুই বুঝতে পারছিল না। তাই দীপ তার সামনাসামনি এসে তাকে সবটা জানানোর কথা বলে ফোনটা রেখে দেয়। ওদিকে অজ্ঞান অবস্থায় বাড়িতে পড়ে থাকা আদিত্যর জ্ঞান ফেরে রুমাই আর তার মায়ের ডাকে। তার এই অবস্থা দেখে রুমাই আর রত্না ভীষণ ঘাবড়ে গিয়েছিল। জ্ঞান ফেরার পর আদিত্য নর্মাল বিহেভ করার চেষ্টা করে। আজ যেহেতু তার মেয়ের বার্থডে, তাই সে সবার আগে রুমাইয়ের গিফটটা তাকে দেয়। সেখানে ঋত্বিক আর তার ওয়াইফ অনুও ছিল। তাদের কাছ থেকে আদিত্য জানতে পারে যে রাস্তার পাশ থেকে গৌতম তাকে উদ্ধার করে এনেছে। তো রত্না তো তার এমন খামখেয়ালিতে খুব রেগেছিল। সেটা বুঝতে পেরে ঋত্বিক আর অনু সেখান থেকে বেরিয়ে যায়। আদিত্য তখন রত্নাকে একটু বুঝ দিতে গেলে রত্না বলে, দেখো, তোমার সঙ্গে আরও একটা জীবন জড়িয়ে আছে, এসব খামখেয়ালি না করাই ভালো। আদিত্য তখন সুযোগ পেয়ে একটু ঠেস মেরে বলে, একজন না, দুজনের জীবন জড়িয়ে আছে আমার সাথে। মানে সে রত্নার কথা বলছিল আসলে। যদিও আদিত্যর খামখেয়ালি কাজের কারণে রত্না তার থেকে সেপারেশন চায়, কিন্তু ওই যে বললাম না, ভালো কিন্তু সে আদিত্যকে কম বাসে না। তবে সেটা সে আদিত্যকে বুঝতে দেওয়ার আগেই তড়িঘড়ি করে রুমাইকে নিয়ে চলে যায়। রুমাইরা চলে যাওয়ার পর ক্লান্তিতে আদিত্যর চোখ লেগে আসে। ঘুমের ঘোরেও তার মাথার মধ্যে তার সাথে ঘটা ঘটনাগুলোই ঘুরপাক খাচ্ছিল, যার মধ্যে সবচেয়ে কমন ছিল একটা চেহারা, ওই বাবরি চুলওয়ালা সানগ্লাস পরা লোকটা। কিন্তু সে কে এটাই আদিত্য বুঝতে পারছিল না। এরই মাঝে সোহিনী তার অ্যাক্সিডেন্টের খবরটা পেয়ে ছুটে আসে তাকে দেখতে। সোহিনী ভেবেছিল এটা কোনো সাধারণ ছিনতাইয়ের ব্যাপার হবে, কিন্তু আদিত্য তাকে জানায় যে এটা একটা হুমকি ছিল, কেসটা ছেড়ে দেওয়ার জন্য। এর আগেও চেষ্টা করা হয়েছে, তবে তার উপর ডিরেক্ট অ্যাটাক হয়নি। কথাটা শুনে সোহিনী বেশ ঘাবড়ে যায়। আরও বেশি ভয় পায় তখন যখন আদিত্য এটা নিশ্চিত করে বলে যে সত্যিই মন্দাকিনীকে কেউ একজন মারার চেষ্টা করছে। সেখানে কথায় কথায় আদিত্য জিজ্ঞেস করে, মন্দাকিনীর আর্থ্রাইটিস আছে কিনা। সোহিনী বলে, হ্যাঁ, বেশ কয়েক বছর আগে মায়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখান থেকেই মায়ের পায়ের সমস্যা। তাই যখন আমি গাড়ি চালাই তখন মা বাম সিটে বসে সিট নামিয়ে পা ছড়িয়ে দেয়, আর ড্রাইভার চালালে ডান সিটে বসে বাম দিকে পা ছড়িয়ে দেয়। আদিত্যর তখন মনে পড়ে যে ওই ড্রাইভারও তাকে বলেছিল মন্দাকিনী সবসময় ডান সিটে বসে, কিন্তু অ্যাক্সিডেন্টের দিনই বাম সিটে বসেছিল।
আদিত্যর মনে তখন একটু খটকা লাগে যে এটা কি আসলে কোইন্সিডেন্স নাকি এর পেছনেও কোনো কারণ আছে। পরদিন সকালে একটু সুস্থ হয়ে আদিত্য আবার তার কাজে বেরিয়ে পড়ে। বাকিরা তাকে আটকানোর চেষ্টা করে ঠিকই, কিন্তু আদিত্য কারো কথা শোনে না। এদিকে গৌতম ওই লোকগুলোকে ধরে ফেলে যারা আদিত্যর উপর অ্যাটাক করেছিল। এরপর আদিত্যকে খবর দিলে সে থানায় গিয়ে ওই দুইজন মিলে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারে তাদেরকে ওই বাবরি চুলওয়ালা লোকটাই হায়ার করেছিল। তবে সে আদিত্যকে প্রাণে মারতে চায়নি, শুধু ভয় দেখাতে বলেছিল। এর বেশি কোনো ইনফরমেশন তারা ওই গুন্ডাদের থেকে পায় না। এরই মাঝে গৌতমের হাতে নীলাঞ্জন মৈত্রের অ্যাড্রেস এসে পৌঁছায়, আর আদিত্য তার কাছ থেকে সেটা নিয়ে রওনা হয়ে যায় নীলাঞ্জনের খোঁজে। নীলাঞ্জনের এক প্রতিবেশীর কাছ থেকে আদিত্য জানতে পারে যে নীলাঞ্জন সেখানে থাকে না, আর কোথায় থাকে সেটাও কেউ জানে না। কি আর করা, হতাশ হয়ে আদিত্যদেরকে ফিরে আসতে হয় সেখান থেকে। এসবের মাঝেই মন্দাকিনী আদিত্যকে বাড়িতে ডেকে পাঠিয়ে তাকে আরও কিছু টাকা দিয়ে ইনভেস্টিগেশনটা ক্লোজ করে দিতে বলে। আদিত্য এতে অবাক হয়ে জিজ্ঞেস করে, আমার তো আসল অপরাধীদেরকে খুঁজে বের করা পর্যন্ত কাজটা করার ডিল হয়েছিল। তখন মন্দাকিনী বলে, তুমি সুবীরের বন্ধুর ছেলে, আমার কারণে তোমার কোনো ক্ষতি হয়ে গেলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। তাছাড়া আমি এখন নিশ্চিত যে কেউ আমাকে খুন করার চেষ্টা করছে। তুমি এটারই একটা রিপোর্ট বানিয়ে আমাকে দিয়ে দাও। আমি আমার লয়ারের কাছে প্রেজেন্ট করলে আমার উইলের প্রবলেমটা সলভ হয়ে যাবে। আদিত্য তাকে বোঝানোর চেষ্টা করে যে ওই কালপ্রিট পর্যন্ত পৌঁছানোটা জরুরি, কিন্তু মন্দাকিনী তার কোনো কথা না শুনে সেখান থেকে উঠে চলে যায়। আদিত্য তখন উঠে চলে যেতে গিয়ে আড়াল থেকে দেখতে পায় মালার হাজব্যান্ড সুব্রত কিছু একটা নিয়ে মন্দাকিনীর সঙ্গে ঝগড়া করছে, তাকে হুমকি দিচ্ছে। সেটা দেখে আবার আদিত্যর মনে সন্দেহ জাগে। সে সিদ্ধান্ত নেয় এই কেসের শেষ সে দেখেই ছাড়বে। তবে সে সোহিনীকে জানিয়ে দেয় যে এর জন্য কোনো টাকা সে আশা করে না, সে শুধু জানতে চায় তার ওপর হামলাটা কে করিয়েছে। তো সোহিনীও আর কথা বাড়ায় না। বাড়ি ফিরে আদিত্য তার কাজে লেগে পড়ে। সে বুঝতে পারছে সত্যিটা তার চোখের সামনেই আছে, কিন্তু সেটা ঠিক ধরতে পারছে না। এমন সময় হঠাৎ অভিরূপ বলে ওঠে, এই চৌধুরী বাড়ির ইতিহাসের বইটা এর আগেও একজন নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তাকে বইটা দেওয়া হয়নি, আর সেই লোকটা হলো সুব্রত। এই কথা শুনে আদিত্য ভীষণ অবাক হয়। তাদের এসব কথার মাঝেই হঠাৎ রত্না আর রুমাই সেখানে চলে আসে তাদের বাবার জন্য ভালো ভালো খাবার দাবার নিয়ে। যদিও রত্না রুমাইয়ের নাম দিয়ে এই খাবারগুলো এনেছিল, কিন্তু রুমাই তার বাবার কাছে এটা ফাঁস করে দেয় যে আসলে ইচ্ছেটা রত্নারই ছিল। সেটা জেনে আদিত্য মনে মনে খুব খুশি হয়। এরপর তারা সবাই মিলে আনন্দে খাবার খাওয়া শুরু করে। ওদিকে মন্দাকিনী গাড়িতে করে কোথাও একটা যাচ্ছিল, তার চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। এরই মাঝে হঠাৎ একটা গাড়ির সঙ্গে তার ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ওদিকে পরদিন সকালেই সুব্রত কেন চৌধুরী বাড়ির ইতিহাসের বইটা নিতে গিয়েছিল সেটা জানার জন্য আদিত্য পৌঁছে যায় সুব্রতর সঙ্গে দেখা করতে। কিন্তু সুব্রতকে এই ব্যাপারটা জিজ্ঞেস করলে সে সবটা তো অস্বীকার করেই, সাথে আদিত্যকে অপমান করে এবং হুমকি ধামকি দিয়ে সেখান থেকে চলে যায়। আসলে সুব্রত বুঝে গিয়েছিল যে আদিত্য কোনো বই লিখতে আসেনি, সে কোনো অন্য উদ্দেশ্যে এসব করছে, কিন্তু তবুও আদিত্য তার কাছে ধরা দেয় না। ঠিক সেই সময় গৌতম আদিত্যকে ফোন করে মন্দাকিনীর মৃত্যুর খবরটা জানায়। সেটা শুনে আদিত্য যেন আকাশ থেকে পড়ে। সে তৎক্ষণাৎ পৌঁছে যায় থানায়। গৌতমের ধারণা গাড়িটা ব্রেক ফেল করেছিল। তারা এসব নিয়ে কথা বলছিল, এর মাঝেই সোহিনী এসে হাজির হয়। সেখানে কথায় কথায় জানা যায় মন্দাকিনী দূরে কোথাও গেলে তাদের রেগুলার ড্রাইভার শৈলেনের পরিবর্তে হরজিন্দর সিং নামের একজনকে নিয়ে যায়। তবে সোহিনী কখনো নিজ চোখে তাকে দেখেনি। আজকেও সেই হরজিন্দর সিংয়ের গাড়ি চালাচ্ছিল। তবে অ্যাক্সিডেন্ট স্পটে তার কোনো হদিশ পাওয়া যায়নি। আদিত্য সোহিনীকে ওই ড্রাইভারের ব্যাপারে বিভিন্ন প্রশ্ন করতে থাকে, কিন্তু দুঃখের বিষয়ে সোহিনীর কিছুই জানা ছিল না। এরপর গৌতম সোহিনীকে মন্দাকিনীর লাশ শনাক্ত করার জন্য নিয়ে যায় মর্গে। যদিও লাশের 90% পুড়ে যাওয়ায় চেহারা চেনার কোনো উপায় ছিল না, তবে লাশের কাছ থেকে পাওয়া ডকুমেন্টস দেখে সবাই নিশ্চিত হয় যে এটা মন্দাকিনীরই লাশ। মায়ের এমন বিভৎস অবস্থা দেখে সোহিনী বেচারি কান্নায় ভেঙে পড়ে। এদিকে দীপ আবার ক্লাবে গিয়ে ইচ্ছে মতো টাকা উড়াতে শুরু করে। ঋণ দেনায় জর্জরিত দীপের কাছে এত টাকা দেখে সবাই অবাক হয়ে যায়। দীপ তখন নেশার ঘরে বলতে থাকে, ওপরওয়ালা যখন দেয় তখন মন খুলেই দেয়, তবে তার এই হঠাৎ অর্থবর্ষণের কারণ সবারই অজানা। এমন সময় মন্দাকিনীর মারা যাওয়ার নিউজটা দেখে মার্থা নিজেও খুব চিন্তায় পড়ে যায়। পরদিন মন্দাকিনীর উত্তরাধিকারীদেরকে উকিল চেম্বারে ডেকে পাঠানো হয়। সবাই মনে মনে একটু খুশি ছিল এটা ভেবে যে এবার তারা এই বিশাল সম্পত্তির সমান ভাগিদার হবে। কিন্তু উকিল সাহেব সেই গুড়ে বালি ঢেলে দিয়ে জানায় মন্দাকিনী তার উইলে পরিবর্তন করেছিল, আর নতুন উইল অনুযায়ী যদি তার মৃত্যুটা স্বাভাবিক হয় তাহলে সব ছেলেমেয়েরা সমান ভাগ পাবে, আর যদি কোনো দুর্ঘটনায় সে মারা যায় তাহলে সমস্ত সম্পত্তি চলে যাবে একটা এনজিওতে। এই কথা শুনে সবাই আকাশ থেকে পড়ে। দীপ তো রীতিমতো হাঙ্গামা শুরু করে দেয়।
টাকার শোকে সে সবার সামনে সোহিনীকে হুমকি দেয় যে তুমি আর তোমার মা কি করেছো সেটা আমি সবার সামনে এনেই ছাড়বো। এখন সোহিনী আর মন্দাকিনী যে আসলে কি করেছে সেটা না হয় আমরা পরে জানবো, তবে এই মুহূর্তে আদিত্য যে কোনো লেখক বা রিপোর্টার নয়, বরং একজন প্রাইভেট ডিটেকটিভ, সেটা সবাই জানতে পারে। বাড়ি ফেরার পর সোহিনী আদিত্যকে ফোন করে দুঃখ প্রকাশ করতে থাকে যে তাদের এই কেসের কারণে আদিত্যর ওপর অনেক ধকল যাচ্ছে। আদিত্য তখন কথা ঘোরানোর জন্য উল্টো তার সেতার বাজানোর হাতের প্রশংসা করতে শুরু করে। আর ঠিক সেই মুহূর্তেই রত্না সেখানে এসে হাজির হয় এবং আদিত্যকে এভাবে অন্য মেয়েদের প্রশংসা করতে দেখে বেশ জেলাস হয়ে যায়। আদিত্য বিষয়টা বুঝতে পেরে সাথে সাথেই ফোনটা কেটে দেয় ঠিকই, তবে তাদের রত্নার রাগ একটুও কমে না। সে মূলত এসেছিল গতদিনের টিফিন বাটিগুলো নিতে। আদিত্য তখন কথায় কথায় তাকে জিজ্ঞেস করে সে মন্দাকিনীর মারা যাওয়ার নিউজটা শুনেছে কিনা, আর এভাবে এত বয়সে এসে সুবীর চৌধুরী কেন তাকেই বা বিয়ে করতে গেল। এর উত্তরে রত্নার কাছ থেকে আদিত্য এমন একটা ইনফরমেশন পায় যেটা কিনা এই কেসের মোড়টা পুরোপুরি ঘুরিয়ে দেয়। আসলে মন্দাকিনীর যখন বিয়ে হয়েছিল তখন আদিত্যর মা বেঁচে ছিল এবং সে মন্দাকিনীর বিয়েতেও গিয়েছিল। সেখান থেকে সে জানতে পারে যে সুবীর মূলত তার প্রথম ছেলে অর্থাৎ দীপের ওপর মোটেও ভরসা করে না। আর সত্যি বলতে ভরসা করার মতো ছেলেও দীপ ছিল না, তো সুবীর তার এই বিশাল ৮০ কোটি টাকার প্রপার্টির জন্য একজন যোগ্য উত্তরাধিকার চাচ্ছিল। আর সেই লোভেই সে মন্দাকিনীকে বিয়ে করেছিল, যাতে করে মন্দাকিনীর একটা ছেলে সন্তান হয় আর সুবীর তাকে তার উত্তরাধিকার হিসেবে ঘোষণা করতে পারে। কিন্তু দুঃখের বিষয়, তার যে বয়স তাতে আর তার দ্বারা এমন উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি। তাছাড়া তার বংশের অভিশাপ তো আছেই, সেটা কাটানোও সুবীরের পক্ষে সম্ভব হয়নি। এই কথা শোনা মাত্রই আদিত্যর ওই কবিরাজি বইটার কথা মনে পড়ে যায়, যেটা সে শৈলেনের সঙ্গে দেখা করতে গিয়ে দেখেছিল। আর তার মধ্যে 1312 নাম্বারটা লেখা ছিল। তার মনে হচ্ছিল সুবীরের এই সমস্যার সঙ্গে ওই কবিরাজি বই আর এই নাম্বারটার কোনো না কোনো কানেকশন আছে। তাই সে ওই বইটার লেখক কবিরাজ অবিনাশ সেনের সঙ্গে গিয়ে দেখা করে। অবিনাশ বেশ বয়স্ক একজন মানুষ, শারীরিক কারণে রোগী এখন আর দেখে না। তাই আদিত্য ইনিয়ে বিনিয়ে অনেক রকম প্রশ্ন করলেও বিশেষ কোনো ইনফরমেশন সে পায় না। এরপর যখন সে অবিনাশের রোগীদের লিস্ট চেক করে তখন সেখানে লীলা দেবী এবং তার সঙ্গে আরও দুজন অদ্ভুত লোকের নাম খুঁজে পায়, কিন্তু সেখানে সুবীর অথবা মন্দাকিনীর নাম ছিল না। যাই হোক, এরপর আদিত্য বিমলকে লাগিয়ে দেয় লীলা দেবীর খোঁজ করতে, কারণ আদিত্যর মনে হচ্ছিল এই লীলা দেবী হয়তো একসময় মন্দাকিনীর বাড়িতে কাজ করত, যার কথা সোহিনী আদিত্যকে বলেছিল। এসবের মাঝেই হঠাৎ ঘটে যায় আরও একটা ভয়ঙ্কর দুর্ঘটনা। হঠাৎ অ্যাক্সিডেন্টে দীপ মারা যায়। এখন এটা কি সাধারণ কোনো অ্যাক্সিডেন্ট নাকি এর পেছনেও লুকিয়ে আছে কোনো রহস্য, সেটা আমরা সামনে জানতে পারবো। তো পরদিন সকালে আদিত্য খবরটা শুনে পৌঁছে যায় থানায়। আদিত্য গৌতমকে জিজ্ঞেস করে এটা কি সাধারণ কোনো অ্যাক্সিডেন্ট, নেশার ঘোরে গাড়িতে টক্কর খেয়ে মারা গেছে? তখন গৌতম বলে আপাত দৃষ্টিতে এটা অ্যাক্সিডেন্ট মনে হলেও মার্ডারের চান্সটাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ এই ক্ষেত্রে সন্দেহের তালিকাটাও খুব একটা ছোট নয়। মাইকেলের সঙ্গে শুরু থেকেই দীপের সমস্যা ছিল, পারিবারিক দিক থেকেও টাকা পয়সার ব্যাপারটাও থাকতে পারে, আবার দীপের খামখেয়ালি স্বভাবের কারণে তার অন্য শত্রুও তৈরি হতে পারে। তারা যখন এসব নিয়ে ডিসকাস করছিল তার মাঝেই একজন কনস্টেবল মাইকেলকে সেখানে ধরে নিয়ে আসে, কিন্তু সে পুলিশকে জানায় যে সে দীপকে মারেনি। তাছাড়া সে তো দীপের কাছে টাকা পেত, এখন মেরে ফেললে তো আর সে টাকাগুলো উদ্ধার করতে পারবে না, তাহলে মেরে কি লাভ? সে তো উল্টো মার্থার উপর দোষ চাপিয়ে দিচ্ছিল। এদিকে মার্থা নিজেই মাইকেলের নামে কমপ্লেন করেছে, কারণ গত রাতে মার্থা শেষবার মাইকেলের সঙ্গেই দীপকে কথা বলতে দেখেছিল। তাই মাইকেলকে লকআপে পাঠিয়ে দিয়ে গৌতমরা দীপের কল লিস্টগুলো চেক করতে শুরু করে। সেখানে কথায় কথায় আদিত্য গৌতমকে ওই এনজিওর ব্যাপারে জিজ্ঞেস করলে গৌতম জানায় এনজিওটা মরিশাস থেকে অপারেট করা হয়, আর তার মালিক একটা কাপল যাদের নাম অনিল সেথানন্দ আর মায়া সেথানন্দ। তো এখান থেকেও বিশেষ কোনো ইনফরমেশন না পেয়ে গৌতমরা চলে যায় মার্থার বাড়িতে রেড করতে। সেখান থেকে মার্থার আলমারির চাবিটা তারা জব্দ করেন, কারণ মৃত্যুর কিছুদিন আগেই দীপের কাছে অনেকগুলো টাকা এসেছিল। আর যেহেতু মার্থা তার সঙ্গেই থাকতো, তাই আদিত্যের ধারণা এই টাকাগুলোর ব্যাপারে মার্থা নিশ্চয়ই কিছু জানে। সেখান থেকে বের হয়ে আদিত্য বিমলের সঙ্গে গিয়ে দেখা করে। তার কথা মতো বিমল গিয়ে লীলাকে খুঁজে বের করেছে এবং তার কাছ থেকে বেশ কিছু ইনফরমেশনও পেয়েছে। লীলা আসলেই সোহিনীদের বাড়িতে কাজ করত, আর সে ওই কবিরাজের কাছ থেকে তার স্বামীর জন্য অশ্বগন্ধেশ্বরী নামের একটা ওষুধ নিয়েছিল, কারণ তার স্বামী যৌনগতভাবে অক্ষম ছিল। তবে সে তার স্বামীকে ওই ওষুধটা খাওয়াতে পারেনি, কারণ তার স্বামীর আবার হার্টের সমস্যা ছিল, আর এই ওষুধটার সাইড ইফেক্ট বেশ জোরালো। দুর্বল হার্টের কোনো মানুষ যদি এই ওষুধ খায় তাহলে যে কোনো সময় হার্ট ফেল করতে পারে।
অবশ্য সেই মন্দাকিনীকে ওই কবিরাজের ব্যাপারে জানিয়েছিল, কিন্তু তারা ওই কবিরাজের কাছে গিয়েছে কিনা সেটা লীলা জানে না। এইসব ইনফরমেশনের সঙ্গে বিমল আরও একটা ইনফরমেশন দেয় যে দীপের মৃত্যুর আগে শুধু দীপের কাছেই নয়, বরং মার্থার কাছেও বেশ কিছু টাকা এসেছিল, যেটা কিনা মার্থা তার বোনের দোকানে ইনভেস্ট করেছে। এখন মার্থার কাছে টাকাটা কোথা থেকে এলো, এটাই আদিত্যর মনে সন্দেহ তৈরি করে। তাই তারা এর সূত্র মার্থার কাছ থেকেই জানার জন্য তার কাছে পৌঁছে যায়, মানে তাকে ডেকে পাঠায় আর কি। মার্থা তখন তাদেরকে সুবীরের ওই ডায়েরির ব্যাপারে জানায়, যেটার মাধ্যমে দীপ মন্দাকিনীকে ব্ল্যাকমেল করছিল, আর ব্ল্যাকমেল করেই সে ওই টাকাগুলো পাচ্ছিল। আর মার্থা যেহেতু তার সঙ্গেই থাকতো, তাই সে ওই টাকার কিছুটা অংশ ভাগ পেত। তবে ওই ডায়েরিতে যে আসলে কি লেখা ছিল সেটা মার্থা নিজেও জানতো না। দীপ কখনোই তাকে এটা বলেনি। একদিকে তার পছন্দের মানুষটা মারা গেছে, আর অন্যদিকে তার টাকার একটা ভালো সোর্সও নষ্ট হয়ে গেছে। তার উপর আবার এই পুলিশের ঝামেলা, সব মিলিয়ে বেচারি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছিল। তাই আদিত্য তাকে বাড়ি চলে যেতে বলে। সৌভাগ্যবশত পুলিশ দীপের রুম সার্চ করে ওই ডায়েরির ফটোকপিগুলো পায়, আর সেখান থেকেই আসল রহস্য সামনে আসে। মূলত সুবীর নিজেও শারীরিকভাবে অক্ষম ছিল। এটা নিয়ে প্রতিনিয়ত মন্দাকিনীর সঙ্গে তার সমস্যা হতো। মন্দাকিনী নিজেও চাচ্ছিল সুবীরের বাচ্চার মা হতে, এতে করে তার সম্পত্তির উপর জোরটা আরও প্রবল হতো, কিন্তু সুবীরের কারণেই সেটা সম্ভব হচ্ছিল না। তাই মন্দাকিনী অবিনাশের কাছ থেকে ওই অশ্বগন্ধেশ্বরী ওষুধ এনে সুবীরকে দিয়েছিল খাওয়ার জন্য। এখন প্রশ্ন হলো, মন্দাকিনীর নাম তো রোগীর লিস্টে ছিল না, তাহলে ওই ওষুধগুলো সে কি করে পেল? স্বাভাবিকভাবেই সে একজন নায়িকা মানুষ, হয়তো সে তার পরিচয় গোপনের জন্য ছদ্মবেশ নিয়েছিল। তো যাই হোক, মন্দাকিনীর প্রেসারে পড়ে সুবীর ওই ওষুধ খাওয়া শুরু তো করে ঠিকই, কিন্তু ওষুধ খাওয়া মাত্রই তার শরীর ধীরে ধীরে খারাপ হতে শুরু করে। তার বুক ধরফর করত, শরীর দুর্বল লাগতো, কারণ সে একজন হার্টের পেশেন্ট ছিল। তবে সুবীর যেহেতু ওই ওষুধের সাইড এফেক্ট সম্পর্কে জানতো না, তাই সে এই ব্যাপারে কাউকে কিচ্ছু বলেনি, শুধুমাত্র তার ডায়েরিতে লিখে গেছে। পরদিন রত্না আদিত্যর সঙ্গে দেখা করতে এলে আদিত্য তার সঙ্গে সুবীরের মৃত্যুর নিয়ে ডিসকাস করছিল। আসলে সুবীর হার্ট অ্যাটাকে মারা গিয়েছিল। সেটা শুনে রত্না হঠাৎ বলে বসে, আসলে কি সেটা হার্ট অ্যাটাক ছিল? না, মানে যেরকম তামাশা চলছে তাতে এটা মার্ডার হলেও অবাক হওয়ার মতো কিছু ছিল না। কথাটা শুনে আদিত্যের টনক নড়ে। তাহলে কি সত্যিই সুবীরের মৃত্যুটা স্বাভাবিক ছিল না? এসব নিয়ে ভাবনা চিন্তার মাঝেই সোহিনী আদিত্যকে দেখা করার জন্য একটা ক্যাফেতে ডেকে পাঠায়। সেখানে যাওয়ার পর সোহিনী তাকে জানায় যে তার বয়ফ্রেন্ড নন্দন লন্ডনে স্কলারশিপ পেয়েছে, তাই সে লন্ডনে চলে যাচ্ছে। কিছুদিন পর সোহিনীও চলে যাবে। তবে যাওয়ার আগে সে আদিত্যর ফিসটা দিয়ে যেতে পারবে না, কারণ তার তো এখন সেই সামর্থ্যটাই নেই। আদিত্য তখন বলে, আমি তো ফিস চাইনি, এখন এটা আমার লড়াই, নিজেকে প্রমাণ করার। তাই সে সোহিনীকে নিশ্চিন্ত থাকতে বলে। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু তার মাঝেই হঠাৎ এই কেসে আসে নতুন একটা টুইস্ট। পরদিন সকালে পুলিশ হঠাৎ জোড়া খুনের খবর পায়। একটা মুসলিম কাপলকে কেউ একজন রাতের অন্ধকারে খুন করে রেখে পালিয়ে গেছে। খবরটা শুনেই গৌতম আর আদিত্য সেখানে পৌঁছে যায়। তবে লাশগুলোকে দেখে তাদের চোখ একেবারে চড়ক গাছ হয়ে যায়, কারণ এই কাপল আর কেউ নয়, বরং ছিল মন্দাকিনী নিজেই এবং তার প্রাক্তন স্বামী নীলাঞ্জন মৈত্র। এখন এটা তো পরিষ্কার যে মন্দাকিনীর আগের অ্যাক্সিডেন্ট এবং মৃত্যুর ঘটনাটা সাজানো ছিল, কিন্তু কেউ নিজেই কেন নিজের মৃত্যুর গল্পটা সাজাবে? আর তার মতো একজন ফেমাস নায়িকা এখানে তার প্রাক্তন স্বামীর সঙ্গে ছদ্মবেশেই বা কি করছে? বাড়ির সবকিছু ভালোভাবে খোঁজাখুঁজি করে তারা নীলাঞ্জন মৈত্রের একটা আইডি কার্ড পায়, যেখানে তার নাম হরজিন্দর সিং নামে উল্লেখ আছে। তার মানে মন্দাকিনীর সঙ্গে নীলাঞ্জনের সম্পর্ক নতুন নয়, হয়তো তাদের সম্পর্কটা কখনো ভাঙেইনি। আদিত্যের কাছে সবকিছু এবার পরিষ্কার হতে শুরু করেছিল। তাই সে গৌতমকে হরজিন্দর সিং এবং নীলাঞ্জন মৈত্রের ফেস ম্যাপিং করিয়ে দেখতে বলে যে এই দুইজন ব্যক্তি একই কিনা, কারণ তার মনে হচ্ছিল এই দুইজন ব্যক্তি একই। শুধু তাই নয়, ওই বাবরি চুলওয়ালা লোকটাও নিশ্চয়ই নীলাঞ্জন। সব রহস্য সামনে আসার পর আদিত্য এবং গৌতম মন্দাকিনীর এই কেসের সঙ্গে জড়িত সবাইকে এক জায়গায় জড়ো করে। এরপর সে একে একে সমস্ত কিছু বলতে শুরু করে। আসলে মন্দাকিনীর সঙ্গে কখনোই তার প্রাক্তন স্বামীর পুরোপুরি ছাড়াছাড়ি হয়নি। সুবীরকে বিয়ে করাটা ছিল তাদের প্ল্যানের একটা অংশ। উদ্দেশ্য অনেক টাকার মালিক হওয়া। অবশ্য বিয়ের আগের সময়টাতে নীলাঞ্জনের সঙ্গে তার সম্পর্কটা খুব একটা ভালোও যাচ্ছিল না, তবে পুরোপুরি কখনো নষ্ট হয়নি। তো সেই প্ল্যান অনুযায়ী মন্দাকিনী সুবীরকে বিয়ে করে সংসার করতে শুরু করে, আর সেই সাথে গোপনে গোপনে নীলাঞ্জনের সঙ্গেও যোগাযোগ রাখে। এরপর একটা সময় ওই কবিরাজি ওষুধের মাধ্যমে মন্দাকিনী সুবীরের শরীরের এমন অবস্থা করে ফেলে যে বেচারা হার্ট অ্যাটাক করে মারা যায়, আর সমস্ত প্রপার্টির মালিক হয়ে যায় মন্দাকিনী একা। এতে সাপও মরল আর লাঠিও ভাঙল না,
তাদের প্ল্যান ছিল সমস্ত টাকা নিয়ে তারা দুজন মরিশাস চলে যাবে। তবে যাওয়ার আগে কৌশলে নিজের মৃত্যুর ঘটনাটা সাজিয়ে উইলে পরিবর্তন এনে টাকাগুলো পাঠিয়ে দেবে মরিশাসের ওই এনজিওতে, যেটা কিনা একেবারেই নকল ছিল। আর তার মালিক হিসেবে যে সেথানাথ কাপলটাকে আমরা জেনেছিলাম, তারাও আসলে মন্দাকিনী আর নীলাঞ্জনী ছিল। সবকিছু তাদের প্ল্যান মোতাবেকই চলছিল, কিন্তু হঠাৎ করেই তাদেরকে খুনটা করলো কে? এর উত্তরে আদিত্য বলে, ওই লোকটা আমাদের মাঝেই আছে। এরপর সে তার মোবাইলটা বের করে ওই খুনির নাম্বারে ডায়াল করতে চায়, কিন্তু তার আগেই মার্থা উঠে দাঁড়িয়ে গল গল করে সবকিছু বলতে শুরু করে। আসলে দীপকে সে মন থেকে ভালোবাসতো, আর দীপের খুনটা করেছিল মন্দাকিনী, কারণ দীপ তাকে ব্ল্যাকমেল করছিল। বিষয়টা যখন মার্থা জানতে পারে তখন সে নিজের রাগ ধরে রাখতে পারে না। সে খুব কৌশলে একটা পিস্তল জোগাড় করে মন্দাকিনী আর তার স্বামীকে চিরতরে শেষ করে দেয়। তবে এই কাজগুলো সে টাকার লোভে করেনি, সে শুধু দীপের মৃত্যুর প্রতিশোধ নিতে চেয়েছিল। সব সত্যটা সামনে আসার পর সোহিনী সহ সবাই কেমন যেন হাঁ হয়ে যায়। এরপর পুলিশ তাদের সামনে থেকে মার্থাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। কিছুদিন পর কোর্ট থেকে অর্ডার আসে যে সুবীর চৌধুরীর সমস্ত টাকা তার দুই মেয়ে সোহিনী আর মালার মধ্যে সমানভাবে ভাগ হবে, কারণ যে এনজিওতে ওই টাকাগুলো যাওয়ার কথা ছিল সেটা তো নকল। আর দীপও এখন বেঁচে নেই। যদিও সোহিনীর ওই টাকার উপর কোনো লোভ ছিল না, তবে মালা তাকে ডেকে প্রথমবারের মতো বলে, দেখো, তুমি আমার বোনের মতো, আমি চাই এই টাকার ভাগ তুমিও নাও, এতে তোমার অধিকার আছে। সবাই তো আর বিদেশে গিয়ে সেটেল হওয়ার সুযোগ পায় না, তুমি যখন পেয়েছো হাতছাড়া করো না। মালার কথায় সোহিনীও টাকাগুলো নিতে রাজি হয়ে যায়। আর শেষমেশ মন্দাকিনীর এই রহস্যময় কেসটাও আদিত্য সলভ করে ফেলে, এবং এই গল্পটাও এখানেই শেষ হয়। তো কেমন লাগলো আজকের গল্প সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে।